সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব আবারও চর্চার শিরোনামে হাসিনা, 1 মাসের মধ্যেই দেশে ফিরছেন, ভয়ঙ্কর পালাবদলের হুঁশিয়ারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কোহিনুর মিয়ার প্রত্যাবর্তন এবং নারীবান্ধব বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আমেরিকার গোলামির চুক্তি ইউনুসের আজও খেসারত দিচ্ছে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দেশে ভেঙে পড়া আইন শৃঙ্খলার নির্মম ছবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ট্রাম্পের শুল্ক, ইরানের যুদ্ধ, বাংলাদেশে বন্ধ হচ্ছে একের পর এক কলকারখানা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব অদম্য বঙ্গবন্ধু, অপরাজেয় বাঙালি, 13 মার্চের উত্তাল জনসমুদ্র ও বাঙালির স্বাধীনতা শপথ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে এআই ফাঁদে বাংলাদেশ, ছাড় পেলেন না তারিখ থেকে ইউনুস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরান হরমুজ প্রণালীতে মাইন স্থাপন করায় হতবাক ট্রাম্প প্রশাসন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির দাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব তুরস্কের ইনসিল্লিক বিমান ঘাঁটিতে সাইরেনের শব্দ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ফের বাংলাদেশে প্রবল আলোচনা শুরু হয়েছে। দেশে ফিরছেন শেখ হাসিনা। তিনি নাকি 1 মাসের মধ্যেই দেশে ফিরছেন। আর এই জল্পনা আরও উস্কে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও শেখ হাসিনা কন্যা শায়মা ওয়াজেদ পুতুলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরাল হওয়া ভিডিও ঘিরে তোলপাড় শুরু হয়েছে। বলা হচ্ছে শেখ হাসিনা ফিরছেন। ওবায়দুল কাদের নানা রকমের তত্ত্ব খাড়া করার চেষ্টা করছেন। ওবায়দুল কাদের একটি সাক্ষাৎকার দিয়েছেন। পাশাপাশি তিনি সেই সাক্ষাৎকারে বহু কিছু তুলে ধরার চেষ্টা করেছেন। এমনকি শেখ হাসিনার দেশে ফেরার কথা বলেছেন। অনেকে বলছেন এগুলো নির্ভর করছে যে কতটা আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলকে নিজেদের পক্ষে নিয়ে যেতে পারছে। আন্তর্জাতিক মহলকে নিজেদের পক্ষে নিয়ে যেতে হলে যতটা কাঠখড় পোড়ানো প্রয়োজন এবং যতটা সময় প্রয়োজন, সেই সময়ে শেখ হাসিনার দেশে ফেরার বাস্তবতা রয়েছে কিনা সেই প্রসঙ্গে আলোচনা করা যেতে পারে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতীয় গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনার দ্রুত ফিরছেন। দেশে ফেরার পর তিনি নির্বাচনের প্রস্তুতি নেবেন। তবে নির্দিষ্ট করে কোনো তারিখ বা সময়ের কথা উল্লেখ করেননি ওবায়দুল কাদের। প্রশ্ন উঠছে বারবার ওবায়দুল কাদেরকে কেন সামনে ঠেলে দেওয়া হচ্ছে? ওবায়দুল কাদেরকে কি আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব হিসাবে দায়িত্ব দেওয়া হবে? আসলে কি হতে চলেছে? অন্যদিকে শেখ হাসিনা কন্যা শায়মা ওয়াজেদ পুতুলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটিকে কেন্দ্র করে সরগরম পরিস্থিতি। শেখ হাসিনা নাকি 1 মাসের মধ্যে ফিরবেন এবং তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। এদিকে বাংলাদেশের বর্তমান যা প্রেক্ষাপট, সেই জায়গায় দাঁড়িয়ে এই বাস্তবতা কি রয়েছে? আসলে যদি মোহাম্মদ ইউনুস দীর্ঘ ক্ষমতায় থাকেন, তবে শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করা তো হবেই না। তার কারণ তার বিচারের জন্য যে আয়োজন করছে সরকার, তাতে নিশ্চিতভাবে শেখ হাসিনাকে বড় কোনো সাজা দেওয়া হবে এমন মনে করা হচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগ কতটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সেটা নির্ভর করছে অন্তর্বর্তীকালীন সরকারের ওপরই। কারণ এই সরকার আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর 2টি চাপ ছিল, একটি মার্কিন যুক্তরাষ্ট্রের এবং অন্যদিকে ভারতের। যদিও ভারতের চাপ রয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ অনেকটাই কমেছে এই সরকারের থেকে। তার কারণ করিডর নিয়ে একটি সমঝোতার দিকে এগিয়ে গিয়েছে সরকার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার সঙ্গে রয়েছে ভারতের মতো শক্তিশালী দেশ। সেই জায়গায় দাঁড়িয়ে তার দেশে ফেরাটা কোনো কল্পনা নয়, বরং বাস্তবভাবে তিনি ফিরতেই পারেন। তবে কিছু আইনি জটিলতা রয়েছে। সেই আইনি জটিলতা কাটিয়ে কতটা পরিস্থিতি নিজেদের পক্ষে নিতে পারেন শেখ হাসিনা, সেটাই দেখার। এদিকে 16.5 বছর পর একজন বরখাস্ত পুলিশ কর্মকর্তাকে ফিরিয়ে আনা হলো। শুধু ফিরিয়েই আনা হয়নি, বরখাস্তকালীন পুরো সময়টাকে চাকরিকাল হিসেবে গণ্য করে বকেয়া বেতন ভাতাসহ সব সুবিধা দেওয়ার আদেশ হল। রাষ্ট্রপতি নিজে তার আবেদন মঞ্জুর করলেন। এই মানুষটির নাম মোহাম্মদ কোহিনুর মিয়া। নামটা অনেকের কাছে পরিচিত। 2002 সালের 23 জুলাই রাতের কথা যারা মনে রাখেন, তারা এই নাম ভোলেননি। সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ফটক ভেঙে পুলিশ ঢুকে পড়েছিল।
হলের ভেতরে তখন আন্দোলনরত ছাত্রীরা। সেই অভিযানে কি হয়েছিল সেটা দেশবাসীর কারও জানতে বাকি নেই। সেই ঘটনায় আলোচনায় এসেছিল কোহিনূর মিয়ার নাম। এরপর ২০০৪ সালে ময়মনসিংহের নান্দাইলে পৌর নির্বাচনের দিন গোলাগুলিতে ২ মানুষ মারা যান। সেই ঘটনার মামলায়ও পরে তার নাম আসে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আসামি হন। সিআইডি ২০১১ সালে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। তারপর এই মামলাটা চলেছে ২০ বছরের বেশি সময় ধরে। ২০২৫ সালের নভেম্বরে আদালত তাকে খালাস দিয়েছেন। সেই খালাসের রায়কে ভিত্তি করেই এখন বরখাস্ত বাতিল। আইনি দিক থেকে এটা হয়তো যুক্তিযুক্ত। আদালত যাকে নির্দোষ বলেছেন তাকে চাকরিতে ফেরানো যায়, এই যুক্তিটা ফেলে দেওয়ার মতো না। কিন্তু প্রশ্নটা আইনের জায়গায় না, প্রশ্নটা বিবেচনার জায়গায়। শামসুন নাহার হলে যা হয়েছিল সেটা কোনো আদালতে বিচার হয়নি, কাউকে দায় নিতে দেখা যায়নি। সেই রাতে যে মেয়েরা হেনস্থার শিকার হয়েছিলেন তাদের কি হয়েছে, তাদের জন্য বিচার কোথায়? সেই ঘটনার সঙ্গে যাদের নাম জুড়েছিল তারা সময়ের সঙ্গে পুরস্কৃত হয়েছেন না শাস্তিপ্রাপ্ত হয়েছেন? এরও পরে একটা স্টেডিয়ামের ভেতরে এক বয়োজ্যেষ্ঠ সাংবাদিককে মারধরে ঘটনায়ও তার নাম উঠেছিল, সেটাও মানুষ ভোলেনি। এই প্রেক্ষাপটে তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্তটা কেবল একটা প্রশাসনিক আদেশ হয়ে থাকে না, এটা একটা বার্তা হয়ে ওঠে। সেই বার্তাটা কি সেটা নিয়েই মানুষের মাথায় প্রশ্ন ঘুরছে। এদিকে শেখ হাসিনা সরকারের পতন হতেই অনেকে বলেছিলেন হাসিনা নাকি বছরের পর বছর ধরে ভারতের গোলামি করে গিয়েছেন, কিন্তু এখন উল্টে অন্তর্বর্তীকালীন সরকার কি করে গিয়েছে ১.৫ বছর ধরে সেটা ঝুলি থেকে বেরিয়ে পড়ছে, যেটার জন্য খেসারত দিতে হচ্ছে জনগণকে এবং নির্বাচিত সরকারকে। আসিফ নজরুল টি-20 বিশ্বকাপে খেলা নিয়ে বলেছিলেন গোলামির দিন শেষ, অর্থাৎ ভারতের গোলামি আর করবে না। শেখ হাসিনা নাকি ভারতের গোলামি করে গিয়েছেন, দেশ বিক্রির একাধিক চুক্তি করে গিয়েছে, কিন্তু সেরকম কোনো চুক্তি অন্তর্বর্তীকালীন সরকার কখনো বার করে দেখাতে পারেনি জনগণকে। উল্টে ভারত বিরোধিতা করেছে, অন্যদিকে প্রয়োজনে ভারতের সহযোগিতা নিয়েছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে ১৮ মাস যা করেছে সবটাই ম্যাটিকো কাজ ডিজাইন। এখন সেটা দিনের আলোর মতো পরিষ্কার। এখন দেখা যাচ্ছে ক্ষমতা ছাড়ার ৩ দিন আগে মোহাম্মদ ইউনুস আমেরিকার সঙ্গে নন ডিসক্লোজার চুক্তি করে গিয়েছেন। অনেকে বলেন সেটা দেশ বিক্রির চুক্তি। সেই চুক্তির ফলে এখন বাংলাদেশ সরকার আমেরিকার দ্বারস্থ হচ্ছে তেল সংকটের সময়। আমেরিকার কাছে অনুনয় বিনয় করে অনুমতি চাইতে হচ্ছে যেন তারা রাশিয়ার থেকে তেল নিতে পারে। প্রশ্ন হচ্ছে, একটি দেশ কি সিদ্ধান্ত নেবে, কার থেকে সহযোগিতা চাইবে সেটা ঠিক করে দেবে আমেরিকা। এমন চুক্তি কেন করলেন ইউনুস? ভারতের গোলামি করব না বলে এত প্রতিবাদ আন্দোলন, অথচ আমেরিকার গোলামি করতে একটুও দ্বিধাবোধ করেননি মোহাম্মদ ইউনুস। তার বড় প্রমাণ এই তেল সংকটের সময়। অনেকেই বলে থাকেন মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হয়ে ক্ষমতার মসনদে বসেছিলেন মূলত আমেরিকার ডিপ স্টেটের হয়ে কাজ করতে। সেটা বাস্তবায়ন করতে বিভিন্ন বিদেশি নাগরিককে বাংলাদেশের পদে বসিয়ে দায়িত্ব দিয়েছিলেন। ইউনুস ঘটা করে ঘোষণা করেছিলেন, আমরা কারো কাছে দ্বারস্থ হব না, সবাই আমাদের কাছে ছুটে আসবে। কিন্তু বাংলাদেশেরই গণমাধ্যম খবর করছে রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ, বাধ্য হয়েছে অনুমতি চাইতে। এটার বীজ বপন করে গিয়েছেন ইউনুস। ক্ষমতা ছাড়ার ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তি কতটা ভয়ঙ্কর সেটা যতদিন এগোবে ততই পরিষ্কার হবে। আমেরিকার অনুমতি ছাড়া বাংলাদেশ এক পা ফেলতে পারবে না। ইরান ইসরায়েলের যুদ্ধে প্রবল তেলের সংকট দেখা দিতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ অত্যন্ত ভয়ঙ্কর সংকটের মধ্যে রয়েছে। এদিকে জ্বালানি সরবরাহ নিশ্চিত ও জাতীয় অর্থনীতিকে সমর্থন দিতে বাংলাদেশকে রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বিএনপি সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় বিষয়টি উত্থাপন করা হয়, যেখানে জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ এবং বাণিজ্য সহ আরও নানা বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। জানা যাচ্ছে বুধবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকের পর আমির খসরু বলেন, ভারতকে ইতিমধ্যেই রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়া হয়েছে। এদিকে ছিনতাইকারীর হাত থেকে অটোরিকশা বাঁচাতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ দিল ১৫ বছরের শান্ত। এই বয়সে কারো স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সাথে খেলাধুলা করার কথা, স্বপ্ন দেখার কথা, কিন্তু শান্তের জীবনে বাস্তবতা ছিল ভিন্ন। সংসারের একটু সহায়তা করার আশায় বাবার অটোরিকশা নিয়ে এসে বের হয়েছিল রাতে কিছু টাকা রোজগার করবে বলে। সে জানত না সেদিনের সেই যাত্রাই হবে তার জীবনের শেষ যাত্রা। যাত্রীবেশে ২ মানুষ তার অটোরিকশায় উঠেছিল। হয়তো শান্ত ভেবেছিল আজ ভালো ভাড়া পাওয়া যাবে, কিন্তু তারা যাত্রী ছিল না, তারা ছিল ছিনতাইকারী।
নির্জন জায়গায় পৌঁছে তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রাস্তার পাশের ডোবায়, আর নিয়ে পালাতে থাকে তার বাবার একমাত্র সম্বল, সেই অটোরিকশাটি। একটা 15 বছরের ছেলে ডোবা থেকে উঠে দাঁড়ায়, নিজের সবকিছু হারাতে বসেছে দেখে অটোরিকশার পেছনে দৌড়াতে শুরু করে। ভাবুন একবার, সে দৌড়াচ্ছিল শুধু একটা গাড়ির জন্য না, দৌড়াচ্ছিল তার বাবার কষ্টের রোজগারের একমাত্র অবলম্বনের জন্য, তার পরিবারের জন্য। কিন্তু ভাগ্য যেন আরও নিষ্ঠুর ছিল। পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। রাস্তার উপরই শেষ হয়ে যায় শান্তের ছোট্ট জীবনটা। আজ ঘুরে ফিরে শুধু একটাই প্রশ্ন সামনে আসে, আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন অকার্যকর হয়ে পড়েছে? কেন ছিনতাইকারীরা এতটা বেপরোয়া? বর্তমান বিএনপি সরকারের অদক্ষতা ও অযোগ্যতার কারণে দেশের আইন শৃঙ্খলা যে কতটা ভেঙে পড়েছে, শান্তকুমার সাহার মৃত্যু তার নির্মম উদাহরণ। যেখানে অপরাধীরা ভয় পায় না, সাধারণ মানুষই প্রতিদিন মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকে। অপরাধ করলে বিচারের মুখোমুখি হতে হয় না, শাস্তি পেতে হয় না, বরং এখন সন্ত্রাসীদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। শান্ত শুধু একটা নাম না, শান্ত হল এই দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতিচ্ছবি। এদিকে ১৯৭১ সালের মার্চ মাসের প্রতিটি প্রহর ছিল বাঙালির রক্তকণিকা উত্তপ্ত করার সময়। ৭ মার্চের ঐতিহাসিক দিকনির্দেশনার পার থেকে প্রতিটি দিনই হয়ে উঠেছিল পাকিস্তান সরকারের কফিনে এক একটি পেরেক। আজ ১৩ মার্চ ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। এদিন কেবল আন্দোলন নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্র পরিচালনার প্রশাসনিক ভিত রচিত হয়েছিল। ১৩ মার্চ ছিল অসহযোগ আন্দোলনের দ্বাদশ দিন। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে শোষক চক্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলার মানুষ আজ মুক্তি চায়, তারা তাদের অধিকার আদায় করে ছাড়বে। বঙ্গবন্ধুর নির্দেশে সারা দেশে সরকারি ও আধা সরকারি অফিস, আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকে। ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে সচিবালয়ের সাধারণ পিয়ন পর্যন্ত সবাই বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ঘোষণা করেন। পাকিস্তানি জান্তা শাসক ইয়াহিয়া খানের সামরিক ডিক্রি সেদিন বাঙালির আত্মবিশ্বাসের কাছে তুচ্ছ হয়ে গিয়েছিল। ১৩ মার্চ ঢাকার রাজপথ ছিল মিছিলে মিছিলে উত্তাল। বঙ্গবন্ধু নির্দেশে প্রতিটি পাড়া মহল্লায় সংগ্রাম পরিষদ গঠনের কাজ আরও বেগবান হয়। ছাত্রনেতারা রাজপথে কুচকাওয়াজের মাধ্যমে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। বঙ্গবন্ধু ও বাঙালি জাতি সেদিন একই সত্তায় মিশে গিয়েছিল। এদিন শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরাও রাজপথে নেমে এসে ঘোষণা করেন যে বাঙালির এই জাগরণ আর থামানো সম্ভব নয়। পশ্চিম পাকিস্তানের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এটি ছিল এক চূড়ান্ত ও সংগঠিত বিদ্রোহ। সেদিন আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে প্রচারিত হতে থাকে যে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ এখন আর পাকিস্তানের অংশ নেই, এটি এখন শেখ মুজিবুর রহমানের শাসনাধীন একটি স্বতন্ত্র অঞ্চল। এটি ছিল বাঙালির ইতিহাসে এক অভূতপূর্ব ঐক্য, যা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছিল। আজ ২০২৬ সালের ১৩ মার্চে দাঁড়িয়ে আমরা যখন একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিই, তখন আমাদের হৃদয়ে অম্লান হয়ে থাকে ১৯৭১-এর সেই দিনগুলো। বঙ্গবন্ধু যে মুক্তিকামী বাঙালির স্বপ্ন বুনেছিলেন, আজ আমরা সেই স্বপ্নের সফল বাস্তবায়ন দেখছি। বঙ্গবন্ধু ও বাঙালি জাতি এক অবিচ্ছেদ্য ইতিহাস। ১৩ মার্চের সেই অদম্য জেদ ও একাত্মতা আমাদের শিখিয়ে দেয় যে নেতার সঠিক নেতৃত্ব আর জনগণের ইস্পাত কঠিন ঐক্য থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। বঙ্গবন্ধুর আদর্শকে পাথেয় করে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণই হোক আমাদের আগামী দিনের পথ চলা। এদিকে যুগটা তথ্য প্রযুক্তির তো বটেই, আরও সুস্পষ্টভাবে এআই যুগের। এটা এমন একটি প্রযুক্তি যা দিয়ে হেন কিছু নেই যা করা যায় না। ছোটবেলায় বাংলা রচনার অন্যতম বিষয় থাকত বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। আধুনিক প্রযুক্তির যুগে সেটা ঘুরিয়ে বলা যেতে পারে এআই আশীর্বাদ না অভিশাপ। একদিকে এই প্রযুক্তি মানব জীবনে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে, আবার কিছু ক্ষেত্রে সেটা অভিশাপ। এআই দিয়ে অনেকেই তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, ক্যারিয়ারের চূড়া তারা স্পর্শ করেছে। এই প্রযুক্তির সাহায্যে মানুষ আয় করতে পারে, আবার এই অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে মানুষ বিভ্রান্ত তৈরি করতে পারে। এই প্রযুক্তি মানুষকে আবার প্রতারিত করেছে। এআই প্রযুক্তি কি?
এআই পুরো কথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলা করলে দাঁড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা। কম্পিউটার যখন আবিষ্কার হয়েছিল তখন কোনো প্রান্ত থেকে বলা হচ্ছিল এটা বোকা বাক্সের আধুনিক সংস্করণ, এটা শুধু মানুষের নির্দেশ মেনে কাজ করে। কিন্তু এখন এমন এক প্রযুক্তি এসেছে যে প্রযুক্তি মানুষের মতো লিখতে পারে, শিখতে পারে, বলতে পারে, এমনকি ছবিও বানাতে পারে। বলা যেতে পারে মানুষের বিকল্প এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সে মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে, এআই প্রযুক্তি কোনো সিদ্ধান্তহীনতায় ভোগে না, বরং মানুষের দ্রুততম সময়ের মধ্যে সে সিদ্ধান্ত নিতে পারে। প্রতিটি সিদ্ধান্ত নির্ভুল। এটা কম্পিউটারকে শেখায়, তাকে নির্দেশ দেয়। আমরা যেমন দেখে শুনে অভিজ্ঞতা থেকে শিখি, এআই প্রযুক্তিকে শেখানো হয় বিপুল পরিমাণ ডেটা দিয়ে। ধরা যাক কেউ একজন ফেসবুক ব্যবহার করছে, সে দেখছে কারো পোস্ট বা কারো ভিডিও, এসবের পিছে কাজ করে এআই প্রযুক্তি। এই প্রযুক্তি শিখতে পারে মানুষের কণ্ঠস্বর, মুখের ভাব, এমনকি লেখার স্টাইল পর্যন্ত। এই প্রযুক্তির যাত্রা শুরু হয় 2024 সালে। এই প্রযুক্তি আমাদের হাতে তুলে দিয়েছে এক অসাধারণ শক্তি চাবিকাঠি। এখানে সেই বহু চর্চিত প্রশ্নটা ঘুরে আসছে, এআই প্রযুক্তি আশীর্বাদ না অভিশাপ? বাংলাদেশের ঘটনার নিরিখে বিচার করলে এই প্রযুক্তি অভিশাপ। বাংলাদেশে এই প্রযুক্তি ব্যবহার করে কী ধরনের অপরাধ সংঘটিত হয়েছে সেদিকে একবার চোখ রাখা যাক। 2024 সালের 22 জানুয়ারি ফেসবুকে ভাইরাল হলো একটি ভিডিও। সেখানে দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনুসকে। তিনি সেখানে দেশবাসী আহ্বান জানাচ্ছেন একটি এআই প্ল্যাটফর্মে বিনিয়োগ করতে। সেটা এতটাই নিখুঁত যে বোঝার উপায় ছিল না যে আসল না নকল, কারণ ভিডিও তৈরি হয়েছে অত্যাধুনিক এআই প্রযুক্তির সাহায্যে। তদন্ত করে দেখা যায় ইউনুসের ভিডিও 2018 সালের একটি পুরনো বক্তৃতা থেকে নেওয়া। এআই ভয়েস ক্লোনিং দিয়ে তার বক্তব্য পরিবর্তন করা হয়েছে। এই প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল ভিয়েতনাম এবং আমেরিকা থেকে। ঠিক 1 মাস পর আরও একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় তারেক রহমানকে। তিনি বলছেন বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি বিনিয়োগ প্রকল্প চালু হয়েছে, সেখানে মানুষ নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারে। মাত্র 18,000 টাকা বিনিয়োগ করে মানুষ লাখপতি হতে পারে। রিউমার স্ক্যানারে ধরা পড়ে এটি ভুয়ো। এদিকে হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 20% প্রবাহিত হয়। দৈনিক প্রায় 31 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই সংকীর্ণ নৌপথ ব্যবহার করে বিশ্ববাজারে পৌঁছায়। মার্কিন কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন ইরান বৃহস্পতিবার এই প্রণালীতে মাইন স্থাপন শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গর্ব করে বলছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের নৌবাহিনী ধ্বংস করেছে, তখন মার্কিন কর্মকর্তারা বলছেন হরমুজ প্রণালী বন্ধে ছোট নৌযান ব্যবহার করছে ইরান। ইরান এই সংকীর্ণ পথ বন্ধ করতে পারে, এটা যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনের যুদ্ধ পরিকল্পনাকারীদের কাছে দীর্ঘদিন ধরেই প্রত্যাশিত ছিল। তবে এটা স্পষ্টতই ট্রাম্প প্রশাসনকে অবাক করে দিয়েছে। সিএনএন বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা গোপন ব্রিফিংয়ে আইন প্রণেতাদের বলেছেন তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান প্রণালী বন্ধ করতে পারে এমন সম্ভাবনা সম্পর্কে আগে ভেবে দেখেননি। রিপাবলিকান ও ডেমোক্রেটিক প্রশাসনে দায়িত্ব পালনকারী একজন সাবেক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেছেন এমন পরিস্থিতি প্রতিরোধ করার পরিকল্পনা করা কয়েক দশক ধরে মার্কিন জাতীয় নিরাপত্তা নীতির একটি ভিত্তিনীতি। যুদ্ধ শুরু হলেও ট্রাম্প প্রশাসন এ বিষয়ে আগে থেকে পরিকল্পনা না নেওয়ায় বিস্ময় প্রকাশ করেন তিনি। এদিকে ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ এবং তেলের দাম বাড়ার কারণে ভারতের মুদ্রা রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে শুক্রবার ভারতে প্রতি ডলারের বিনিময় মূল্য বেড়ে 92.39 রুপিতে নেমে গেছে। মূলত রুপি এদিন ডলারের বিপরীতে আগের দিনের 92.3575-এর রেকর্ড নিম্নস্তরকেও অতিক্রম করে। মূলত মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হবার পর থেকে রুপির মান 1% বেশি কমেছে। তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বাজারে হস্তক্ষেপ করায় উদীয়মান অর্থনীতির অনেক দেশের মুদ্রার তুলনায় রুপি তুলনামূলকভাবে কিছুটা স্থিতিশীল রয়েছে। ভারতের সরকারি তথ্য অনুযায়ী ভোক্তা মূল্য সূচক সিপিআই অনুযায়ী খুচরা মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে 3.12%, যা জানুয়ারিতে সংশোধিত হিসাবে ছিল 2.74%। গত প্রায় 10 মাসের মধ্যে এটি সর্বোচ্চ। এছাড়া খাদ্যের মূল্যস্ফীতিও বেড়েছে। এটি আগের মাসের 2.13% থেকে বেড়ে ফেব্রুয়ারিতে দাঁড়িয়েছে 3.47%। নতুন সংশোধিত সিপিআই সূচকে ভিত্তিবর্ষ 2024 ধরা হয়েছে এবং ভোগ্যপণ্যের তালিকা
299টি থেকে বাড়িয়ে 358টি করা হয়েছে।